হ্যালো ফ্রেন্ড, এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। দশম শ্রেণীর আজকে আমরা চলতড়িতের যে পাঠটা দেখব সেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের তাপীয় ফল। ঠিক আছে, তো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র আছে, তিনটে সূত্র আছে, সেই জুলের সূত্র আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা একটা সার্কিট অঙ্কন করি, একটা সার্কিট অঙ্কন করলাম। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে এই যে পরিবাহী, তার পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা, পরিবাহীর যে প্রবাহ মাত্রা আই ধরলাম। ঠিক আছে, আর রোধটাকে আমরা আর ধরেছি। ঠিক আছে, এবারে কতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ ঘটাচ্ছি সেটা হচ্ছে টি। তাহলে আমরা যেইগুলো ধরে নিচ্ছি সেইগুলো লিখে নিই। পরিবাহীর রোধ, তাহলে পরিবাহীর রোধকে আমরা আর ধরলাম, আর পরিবাহীর প্রবাহ মাত্রা যেটা মানে তড়িৎ প্রবাহিত হয় তার প্রবাহ মাত্রা আই, আর তড়িৎ প্রবাহের যে সময় আমরা নির্দিষ্ট সময় ধরে যেহেতু তড়িৎ পরিবহন করব সেই ক্ষেত্রে আমরা টি ধরলাম। তো জুলের যে প্রথম সূত্র অনুসারে আমরা কি বলতে পারি যে পরিবাহীর মধ্য দিয়ে যদি একটা নির্দিষ্ট পরিবাহী, ঠিক আছে, নির্দিষ্ট সময় ধরে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ আমরা চালনা করব তার যে প্রবাহ মাত্রা, তার প্রবাহ মাত্রাটা কিন্তু যে পরিবাহীতে উৎপন্ন যে তাপ তার সঙ্গে প্রপোর্শনাল হয়। তাহলে আমরা ফার্স্ট যে ল সেটা কি জানছি, জুলের যে ফার্স্ট ল, যে পরিবাহীতে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত করলে যে তাপের উদ্ভব ঘটে সেই তাপ যদি আমরা এইচ ধরি, সেই এইচ হচ্ছে আয়ের বর্গের সঙ্গে সমান হবে। আয়ের বর্গ বলতে অর্থাৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমান হবে যখন আমরা বলতে পারি যে টি আর হচ্ছে আর স্থির থাকে। অর্থাৎ এই দুটো জিনিস, নির্দিষ্ট রোধের নির্দিষ্ট সময় যদি থাকে তখন কিন্তু উৎপন্ন তাপ কিন্তু প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। সেকেন্ড যে সূত্র, সেই সূত্রটা আমরা কি পাবো, যে পরিবাহীতে যে উৎপন্ন যে তাপ, সেই উৎপন্ন তাপ কিন্তু পরিবাহীর রোধের সঙ্গে প্রপোর্শনাল হবে, অর্থাৎ সমানুপাতিক হবে। কখন হবে? যখন প্রবাহ মাত্রা আর সময় স্থির রাখবো। ঠিক একই রকমভাবে থার্ড যে ল, সেই লতে আমরা কি জানবো, দেখো উৎপন্ন যে তাপ পরিবাহীতে তা কিন্তু তার যে নির্দিষ্ট সময়ের কথা বলেছিলাম সেই নির্দিষ্ট সময়টাকে নির্দিষ্ট না করে যদি আমরা প্রবাহ মাত্রা আর হচ্ছে রোধটাকে নির্দিষ্ট রাখি তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন যে তাপ, সেই উৎপন্ন তাপ কিন্তু তার যে প্রয়োজনীয় সময় যে টি তার সঙ্গে প্রপোর্শনাল হয়। তখন কিন্তু আমাদের বলতে হবে প্রবাহ মাত্রা আর রোধ হচ্ছে স্থির। ঠিক আছে, এই তিনটে হচ্ছে জুলের সূত্র। এবারে আমরা কিভাবে পরীক্ষার ক্ষেত্রে লিখব সেইটা আমরা দেখি। জুলের সূত্রটা কিভাবে লিখতে পারবো দেখো, তাহলে প্রথম সূত্র যেটা আমরা বলে এলাম যে কোনো একটা নির্দিষ্ট যে পরিবাহীতে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহ যদি আমরা চালনা করি তাহলে পরিবাহীতে উৎপন্ন যে তাপ সেই তাপটা হচ্ছে এইচ। ঠিক আছে, উৎপন্ন তাপ কি হবে, প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, প্রবাহ মাত্রা আয় আমরা ধরেছিলাম, এইচটা হচ্ছে উৎপন্ন তাপ। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র অনুসারে কি হয়, এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার। তো দ্বিতীয় যে সূত্র সেটাই আমরা কি জেনে এলাম, যে কোনো পরিবাহীতে একটি নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন যে তাপ এইচ তা কার সাথে প্রপোর্শনাল হবে, আর যে পরিবাহীর যে রোধ তার সঙ্গে হচ্ছে প্রপোর্শনাল হয়। তো একই রকমভাবে তৃতীয় যে সূত্র, সেই সূত্রে আমরা কি জানলাম, যে কোনো পরিবাহীতে একটা নির্দিষ্ট সময় পরিমাণ তড়িৎ প্রবাহিত করলে উৎপন্ন যে তাপ তার সময়ের সঙ্গে প্রপোর্শনাল হবে, অর্থাৎ সময় বলতে টি এর সাথে প্রপোর্শনাল। তো এইখানে যখন আমরা এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার বলছি সেই ক্ষেত্রে কিন্তু টি আর আর কিন্তু স্থির থাকবে, তখন সেটাকে স্থির ধরে নিতে হবে। একই রকমভাবে যখন আমরা দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে দেখব তখন আই আর হচ্ছে টি অর্থাৎ প্রবাহ মাত্রা আর হচ্ছে টাইমটা হচ্ছে স্থির থাকে। ঠিক একই রকমভাবে তৃতীয় সূত্রের ক্ষেত্রেও দেখবে আই আর হচ্ছে আর অর্থাৎ প্রবাহ মাত্রা আর রোধে স্থির থাকবে, তখন কিন্তু যে এইচ প্রপোর্শনাল টি হবে। তাহলে আমরা জুলের যে তিনটে সূত্র সেখান থেকে যেগুলো পেলাম আমরা সেইগুলো আরেকবার আমি লিখে দিচ্ছি। এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার একটা এলো, ঠিক আছে, দ্বিতীয়ত এলো কি এইচ প্রপোর্শনাল আর, তৃতীয়ত যেটা এসেছে সেটা কি এইচ প্রপোর্শনাল টি।
এবারে যৌগিক ভেদের সূত্রকে আমরা কাজে লাগিয়ে যদি আমরা এই তিনটে থেকে একটা সমীকরণ কিন্তু আমরা পাই, কি পাই, যে এইচ উৎপন্ন যে তাপ প্রপোর্শনাল হবে আই স্কোয়ার আর টি। ঠিক আছে, এইখানে যে সমানুপাতিক যে আছে সেই সমানুপাতিকটাকে যদি আমরা সমান করি সেই ক্ষেত্রে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকের নাম হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটাকে আমরা কি বলবো, যান্ত্রিক তুল্যাঙ্ক, যাকে আমরা জুল তুল্যাঙ্কও বলতে পারি। ঠিক আছে, তুল্যাঙ্ক বা তুল্যাঙ্কের যে আমরা সংজ্ঞা যদি দিতে চাই তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারবো। কীরকম দিতে পারবো, দেখো যখন আমরা যেটাকে নিয়ে চলে আসছি বাম পক্ষে তখন কি হয়, আই স্কোয়ার আর টি বাই এইচ। এবারে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, যখন আই সমান 1 একক বা আর সমান 1 একক, অর্থাৎ সবকটাকেই যদি আমরা 1 ধরে নিই, ঠিক আছে, ইউনিট ধরে নিই, আই কেও ইউনিট ধরলাম, আর কেও ইউনিট ধরলাম, টি কেও ইউনিট ধরলাম, তখন কিন্তু যে সমান কি হয়ে যাবে 1/h। তাহলে আমরা এইখান থেকে কি বলতে পারি, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে নির্দিষ্ট একক রোধের যুক্ত কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি একক হয় তাহলে উৎপন্ন যে তাপ তার যে অনন্যক সেটাই হবে যান্ত্রিক তুল্যাঙ্ক। আশা করি বুঝতে পারলে। এই জুলের তিনটে যে সূত্র পেলাম সেই সূত্র থেকেই আমরা কিন্তু এবারে একটা কোশ্চেন সলভ করতে পারি। মাধ্যমিকে 2015-তে এসেছিল যে কোনো পরিবাহীর যে উৎপন্ন যে তাপ এইচ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। তাহলে কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে এইচ উৎপন্ন যে উৎপন্ন তাপ নির্ভর করবে ওই পরিবাহীর প্রবাহ মাত্রার ওপর, আর কার ওপর, ওই পরিবাহীতে যুক্ত যে রোধ এই রোধের ওপর নির্ভর করবে। তাছাড়াও নির্ভর করবে ওই পরিবাহীতে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত করা হলো সেই সময়ের উপরও নির্ভর করে। আমরা যে এর মানটা জানি যে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তাহলে এই মানটা যদি আমরা এই সূত্রে বসিয়ে দিই, এই সূত্রে, তাহলে কি আসবে, এইচ সমান আই স্কোয়ার আর টি বাই 4.2। এটাকে সিম্পলিফিকেশন করলে দেখবে একটা মান চলে আসবে। ঠিক আছে, কতগুলো আমরা কোশ্চেন দেখো খুবই ইম্পর্টেন্ট, যেটা বিগত সালে এসেছিল সেইগুলো একটু আলোচনা করে নিচ্ছি। যে কোনো পরিবাহীর যে প্রবাহ মাত্রা যদি আমরা 3 গুণ করি, ঠিক আছে, প্রথম কোশ্চেনের উত্তরটা আমরা করছি, যদি পরিবাহীর যে প্রবাহ মাত্রা ধরলাম, আগে যে প্রবাহ মাত্রা ছিল সেটা হচ্ছে আই ছিল, সেটা পরিবর্তিত হয়ে কত গুণ হয়েছে, 3 গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে 3i। তাহলে উৎপন্ন যে তাপ সেটা কত হবে, আমরা জুলের সূত্র অনুসারে কি জানি, এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার, যখন হচ্ছে উষ্ণতা সময় আর হচ্ছে রোধটা হচ্ছে স্থির থাকে। ঠিক আছে, এটা আমরা জেনে এসেছি। বা এ দুটো যদি মান ফিক্স থাকে, দুই ক্ষেত্রেই প্রাথমিকভাবেও একই ছিল, আর যখন বেড়েছে তারপরেও কিন্তু রোধ আর হচ্ছে তার সময় একই রকম আছে। তো সেই অবস্থাতে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তা কিন্তু কেমন হবে সেটাই আমাদের দেখার বিষয়। তো এটা প্রাথমিক অবস্থাতে ছিল। ঠিক আছে, এবারে আমরা যখন 3 গুণ করে দিলাম যে প্রবাহ মাত্রা, তখন কি হবে, তখন এইচ প্রপোর্শনাল কি হয়ে যাবে, 3i স্কোয়ার। তাহলে এইচ প্রপোর্শনাল হয়ে যাচ্ছে 9i স্কোয়ার। তাহলে কত গুণ বৃদ্ধি পাচ্ছে, 9 গুণ বৃদ্ধি পাচ্ছে। প্রবাহ মাত্রা যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে 9 গুণ হবে উৎপন্ন তাপ। ক্লিয়ার? এবারে আমরা আসছি, দেখো তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় এইরকম কতগুলো যন্ত্রাদির নাম বলো। এইরকম যন্ত্রাদি বলতে আমরা কি বলবো, বৈদ্যুতিক হিটার, তারপরে হচ্ছে বৈদ্যুতিক যে ইস্ত্রি, তাছাড়াও ফিউজ তার, এই সম্পর্কে আমরা এই সমস্ত জিনিসগুলোতে কি হয়, তড়িৎ প্রবাহের ফলে তাপের উৎপন্ন হয়, যার জন্য আমরা সেইগুলো বলবো। বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি,
আরও আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, এবারে আসছি কি ফিউজ কি বা ফিউজ তারের কার্যকারিতাটা কি। দেখো এখানে ফিউজ বলতে আমাদের বাড়িতে দেখবে মেন যে লাইভ তার আছে যেখানে, ঠিক আছে, লাইভ তারের সাথে একটা হচ্ছে চীনামাটির যন্ত্র, তার ভেতরে কিন্তু একটা তার লাগানো থাকে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, ফিউজ তার। দেখতে প্রায় এইরকমভাবে লাগানো থাকে, একটা বক্সের মতো থাকে, চীনামাটি তার মধ্যে লাগানো থাকে। ঠিক আছে, তো এটা কি হয়, এই ফিউজ তারটা দেওয়ার কারণটা কি, যে হঠাৎ করে যদি আমাদের বেশি ভোল্টেজের বা বেশি পরিমাণ যদি তড়িৎ চলে আসে হঠাৎ করে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ফিউজ তার কী করবে, লাইভ তারের যে সংযোগ সেটা বিচ্ছিন্ন করে দেয়। তো সেটাই হচ্ছে আমাদের কি ফিউজ। বাড়িতে দেখবে সমান্তরাল সমবায়ে কিন্তু ফিউজ তারটাকে যোগ করে রাখা হয়। তো এখানে ফিউজ তার কি এইভাবে তো বললে হবে না, আমাকে বলতে হবে। তাহলে ফিউজ তার হচ্ছে এক প্রকার যে পরিবাহী তার, যা হচ্ছে সীসা আর টিনের হচ্ছে সংকর ধাতু। তো এই সংকর ধাতু তারের হচ্ছে গলনাঙ্ক অনেকটাই কম, ফলে হঠাৎ করে যদি তড়িৎ প্রবাহ ঘটে, ফলে তাপের উৎপন্ন হয়, সেই তাপে কিন্তু ওই ফিউজ তার গলে যায় এবং লাইভ তারের সংযোগ বিচ্ছিন্ন করে, যার থেকে আমাদের যে বৈদ্যুতিক যে বিপাক বা দুর্ঘটনা থেকে অনেকটাই রক্ষা করে আমাদের ইলেকট্রিক যন্ত্রপাতিকে। সেটাই হচ্ছে আমাদের ফিউজ তার আর তার কার্যকারিতা। ক্লিয়ার? ইলেকট্রিক যে ইস্ত্রি তাতে কি ধরনের তার লাগানো থাকে, নাইক্রোমের তার লাগানো থাকে। আর ইলেকট্রিক যে বাল্ব তাতে কিন্তু টাংস্টেনের একটা সংকর ধাতুর তার লাগানো থাকে। আর ইলেকট্রিক হিটার নাইক্রোমেরই তার লাগানো থাকে। তো এই তারগুলো কেন বললাম, কারণ এমসিকিউ কোশ্চেন যখন তোমরা পরীক্ষায় দেখবে, প্রায় এই কোশ্চেনগুলো দেওয়া থাকে, যে বলে দেবে ইলেকট্রিক ইস্ত্রিতে কি ধরনের তার লাগানো থাকে, চারটা অপশন দিয়ে দিবে, তখন নাইক্রোমের তারটা আমাকে টিক দিতে হবে। তারপর ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে টাংস্টেন। তো আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ইস্ত্রি বা ইলেকট্রিক হিটার দুটার ক্ষেত্রেই কিন্তু নাইক্রোমের তার লাগানো থাকে। আর দুটার কার্যকারিতাও প্রায় তাদের যে হিট উৎপাদনের প্রসেস একই রকম। এবারে আমরা দেখব যে তড়িৎ ক্ষমতাটা কি। ঠিক আছে, কোনো ক্ষমতা বলতে আমরা কি জানতাম, যে সময় সাপেক্ষে কার্য করার হারটাই হচ্ছে ক্ষমতা। আমরা স্বাভাবিক যে ক্ষমতা সমান কি জানতাম, যে কার্য সময় সাপেক্ষে হচ্ছে তাকে ক্ষমতা। তাহলে আমরা ক্ষমতার আক্ষরিক যেটা আমরা জেনে এসেছি, সেটা কি বলতে পারি, যে সময় সাপেক্ষে কার্য করার হারকেই আমরা ক্ষমতা বলবো। এখানে তড়িতের যে ক্ষমতা বলতে, এখানে দেখো তড়িতের ক্ষমতা বলতে তড়িৎ যে বৈদ্যুতিক যে যন্ত্র, ঠিক আছে, সেই যন্ত্র একটা সময়ের সাপেক্ষে আজ কতটা পরিমাণ তড়িৎ প্রবাহটাকে কাজে লাগালো, বা কতটা পরিমাণ তড়িৎ যে প্রবাহের যে উৎস থেকে তড়িৎ প্রবাহ শোষণ করলো বা তাকে তাপশক্তিতে রূপান্তরিত করলো, সেইটাকেই আমরা কিন্তু ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলবো। তো তড়িৎ ক্ষমতার রাশিমালা যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে তোমরা দেখো তোমাদের সামনে যে চিত্রটা আছে, এখানে দেখো ই একটা উৎস যেখানে তড়িৎ প্রবাহ কি করবে, উৎপন্ন করবে, তা কিন্তু এই সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তো এখানে আইকে আমরা ধরে নিয়েছি তড়িতের প্রবাহ মাত্রা, আর ভিটা নিয়েছি এই যে বৈদ্যুতিক যন্ত্র রেড কালার করে দেওয়া আছে, এই বৈদ্যুতিক যন্ত্রের যে দুই প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্তের যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, সেটাই হচ্ছে ভি। আর ই হচ্ছে তড়িৎ উৎস, আমরা ই ধরেছি। আর এখানে এটাকে আমরা সুইচ করে রেখেছি, এটা কি ওপেন অবস্থায় আছে, যেহেতু সুইচটা কি অফ আছে। যখন আমরা সুইচটাকে অন করে দেব তখন তড়িৎ প্রবাহ ঘটবে। ঠিক আছে, এইরকম একটা সুইচ রেখেছি আমরা, কারণ এখানে একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার আছে, কত সময়ে কত তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু সুইচের ব্যবস্থাটা করা আছে। আর আধান বলতে এখানে দেখো এই যন্ত্রাংশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আধানকে পরিবাহিত করতে যে পরিমাণ শক্তি সেখানে আমরা দেখব। তো এখানে যে আধানের কথাটা, আধান বলতে এখানে কিউটাকে আমরা নিয়েছি। ঠিক আছে, তো প্রথমে তো ই উৎস থেকে তড়িৎ প্রবাহ আই তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে।
তো এই অবস্থাতে দেখবে এই যন্ত্রটা তড়িৎ যন্ত্র এই যে যদি আমরা এটা এ প্রান্ত আর এটা বি প্রান্ত ধরে নিই, এ প্রান্ত থেকে বি প্রান্তে আধানের যে পরিবহন ঘটাবে সেই আধানের পরিবহনটা কি হয়, আধান সমান তখন হয়ে যাবে আই টি, অর্থাৎ প্রবাহ মাত্রা গুণিত তার যে প্রয়োজনীয় সময়, একক সময় যে পরিমাণ প্রবাহ মাত্রাটা প্রবাহিত হচ্ছে সেটাই তার আধান। তাহলে কিউ সমান আইটি করব হলো। তাহলে কৃতকার্যটা কি হবে, কৃতকার্য তখন হয়ে যাবে আমাদের কি, যে ওই আধান ওই যে বিভব প্রভেদকে করছে, অতিক্রম করছে, তাহলে আধান ইন্টু তার বিভব প্রভেদ করলে আমরা কৃতকার্য পাবো। ঠিক আছে, তাহলে কৃতকার্য পেয়ে গেলাম। এখানে যে ভি এর যে মান, সেই ভি এর মান আমরা এখন বসাবো না, এখন আমরা কিউর যে মানটা পেলাম এইখান থেকে, কিউ আধানের কিউ সমান আইটি, সেইটা আমরা বসিয়ে দেবো। তাহলে কি হবে, ভি আই টি, এটা হচ্ছে কি কৃতকার্য। কি এটা করলাম, কৃতকার্য। ঠিক আছে, এবারে আমরা ক্ষমতা সমান কি জানছিলাম, যে কার্য বাই সময়। তাহলে তড়িৎ ক্ষমতা সমান আমরা কি বলতে পারি, তড়িৎ ক্ষমতা সমান তাহলে কার্য, কৃতকার্য বাই সময়। সময়টা আমরা ধরে নিলাম যে টি সময় পর্যন্ত আমরা তড়িৎ প্রবাহ ঘটালাম, তাহলে কি হবে, কৃতকার্য ভি আই টি, তাহলে কৃতকার্য ভি আই টি বাই টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি পাই, ভি আই পাচ্ছি। ক্লিয়ার। ওহমের সূত্র অনুসারে কি জানি, ওহমের সূত্র অনুসারে আমরা জানি ভি সমান আই আর, এটা আমরা জেনে এসেছি। তাহলে এখানে আয়ের মান যদি আমরা বের করতে চাই, আই সমান কি হবে, ভি বাই আর। তাহলে এই মানটাকে আমরা এইখানে বসিয়ে দেবো, আয়ের মানটা, তাহলে কি হবে, ভি স্কোয়ার বাই আর। আর ক্ষমতাটাকে যদি আমরা পি লিখি, তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে বৈদ্যুতিক যন্ত্রের যে ক্ষমতা, সে পি সমান আমরা কি পেলাম, ভি স্কোয়ার বাই আর। তো এখান থেকে আমরা ভি স্কোয়ার বাই আর এটাও বলতে পারি, বা এখানে আমরা যে ভি এর মান যদি বসিয়ে দিই তাহলে সেটাও করতে পারি। পি সমান কি হয়ে যাবে, ভি এর মান আই আর ইন্টু আই। ঠিক আছে, পি সমান তাহলে কী হবে, আই স্কোয়ার বাই আর। তাহলে আমরা বলতে পারি যে ক্ষমতা, বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা সমান আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর, এই সমীকরণটা আমরা বলতে পারি। ঠিক আছে, এবারে এসআই পদ্ধতিতে ক্ষমতা, তড়িৎ ক্ষমতার একক কী হবে, তড়িৎ ক্ষমতার একক এসআই পদ্ধতিতে ওয়াট হয়। ঠিক আছে, তো ওয়াট কখন হবে, দেখো 1 ওয়াটের সংজ্ঞা আমরা কিভাবে বলবো, কোনো তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে যদি আমরা তাদের বিভব প্রভেদ 1 ভোল্ট রাখি, বিভব প্রভেদকে যদি আমরা 1 ভোল্ট রাখি, ঠিক আছে, আর প্রবাহ মাত্রাকে যদি আমরা 1 অ্যাম্পিয়ার রাখি, তাহলে যে পরিমাণ তড়িতের যে প্রবাহ সময় সাপেক্ষে ঘটবে সেটাই হবে 1 ওয়াট। ঠিক আছে, তাহলে ওয়াটের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার। তড়িৎ শক্তির যে একক, সেই এককটা আমরা কি, প্রথম একক হচ্ছে ওয়াট ঘন্টা। ঠিক আছে, ওয়াট আওয়ার্স। ঠিক আছে, ওয়াট ঘন্টা। তাহলে ওয়াট ঘন্টা বলতে কি বোঝায়, ওয়াট ঘন্টা বলতে বোঝায় কোনো বৈদ্যুতিক যন্ত্র, ঠিক আছে, 1 ঘন্টায় যদি তার যে কার্য করার সামর্থ্য, অর্থাৎ 1 ওয়াট পরিমাণ কার্য করতে, ঠিক আছে, 1 ঘন্টায় 1 ওয়াট পরিমাণ কার্য করতে যে পরিমাণ শক্তির ব্যয় ঘটাবে সেটাই হয়ে যাবে আমাদের 1 ওয়াট আওয়ার্স বা ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখলে তাহলে কিভাবে লিখব, 1 ওয়াট আওয়ার্স সমান কি হয়, সমান হবে 1 ঘন্টা, 1 ঘন্টা ইন্টু, ঘন্টাটা আগে লিখব না, আগে ওয়াটটা লিখছি, কেমন, 1 ওয়াট ইন্টু 1 আওয়ার্স। ঠিক আছে, এবারে দেখো 1 ওয়াট বলতে আমরা কি জানি, 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 আওয়ার্স। ঠিক আছে, তাহলে এই যে আমরা 1 ওয়াট আওয়ার্স বা 1
ওয়াট ঘন্টা যে পেলাম, এইখান থেকে কিন্তু আবার আমরা ওয়াট ঘন্টার যে তোমার সংজ্ঞা তা দিতে পারি। কিভাবে দিতে পারি? যে 1 ভোল্টের বিভব প্রভেদ যুক্ত কোনো একটা যন্ত্র, ঠিক আছে, তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হয় 1 ঘন্টা ধরে, যে পরিমাণ কার্য হবে সেটাই হবে ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে, কিলোওয়াট আওয়ার্স একক। তো কোনো যন্ত্রের, ঠিক আছে, কোনো যন্ত্রের যদি তার ক্ষমতা যদি 1 কিলোওয়াট সম্পন্ন হয়, তার 1 ঘন্টাতে যে পরিমাণ শক্তি ব্যয় করবে, কনজিউম করবে, তাকে আমরা কিলোওয়াট বলবো। তাহলে 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার্স, ঠিক আছে। 1 কিলোওয়াট বলতে কি হবে? 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার্স, সেটাকে আমরা আবার লিখতে পারি 1000 ওয়াট। 1000 ওয়াট আর 1 ওয়াট সমান কি? 1 ওয়াট সমান আমরা কি জানি? 1 ওয়াট সমান জানি যে জুল পার সেকেন্ড, ঠিক আছে, 1 জুল পার সেকেন্ড। তাহলে কি হয়ে যাবে এখানে? 1000 জুল পার সেকেন্ড ইন্টু, আর 1 ঘন্টা বলতে 3600 সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? যে 3 ইন্টু 6 ইন্টু 10⁶ জুল। তাহলে 1 কিলোওয়াট সমান আমরা বলতে পারি 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে। আবার এই 1 কিলোওয়াটকে আমরা বিওটি একক বলবো, বোর্ড অফ ট্রেন্ড ইউনিট, ঠিক আছে, বিওটি একক। এই 1 কিলোওয়াটকে আমরা বিওটি একক বলবো। আমাদের বৈদ্যুতিক যে মিটার আছে বাড়িতে, যেখানে আমাদের রিডিং তোলা হয়, সেখানে কিন্তু বিওটি এককেই কিন্তু তোলা হয়, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? যে 1 বিওটি সমান 1 কিলোওয়াট ঘন্টা, 1 ঘন্টা, বা 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে। এবারে দেখো বিওটি এককের সংখ্যা যদি আমাকে চাই, তাহলে কি লিখবো আমি? তাহলে ওয়াট, ঠিক আছে, ওয়াট ডিভাইডেড বাই ওয়াট আওয়ার্স, যেটাকে বলবো আমরা ওয়াট আওয়ার্স ডিভাইডেড বাই কি হবে? 1000। যেহেতু বিওটির যে একক ছিল 1 কিলোওয়াট ছিল, তাই এর যে সংখ্যা, তাহলে যদি আমরা সেটাকে ওয়াটে করি তাহলে 1000 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। আর ওয়াট আওয়ার্স বলতে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু কী হবে? আওয়ার্স ডিভাইডেড বাই 1000। এটাকে আমরা বিওটির একক সংখ্যা বলতে পারি। কোনো বৈদ্যুতিক যে বাতির যে রেটিং, ঠিক আছে, বৈদ্যুতিক বাতির রেটিং যদি 220 ভোল্ট 100 ওয়াট বলতে কি বোঝো, এইরকম যদি কোশ্চেন থাকে, তখন আমরা সেটাকে কি করতে পারি? দেখো এখানে এই যে কথাটা বলে দেওয়া আছে না, 220 ভোল্ট আর হচ্ছে 100 ওয়াট, ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে বৈদ্যুতিক বাতিটি, বৈদ্যুতিক যে বাতি, ঠিক আছে, ছবিটা এঁকেই দিই তোমাদের জন্য। এই যে বৈদ্যুতিক বাতি, ঠিক আছে, তাদের যে দুই প্রান্তের যে বিভব প্রভেদ, তাদের যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যটা হচ্ছে 220 ভোল্ট। তো ব্যাপারটা হচ্ছে কি, 220 ভোল্টের যদি ভোল্টেজের যদি তড়িৎ প্রবাহ ঘটে, ঠিক আছে, বা তড়িৎ প্রবাহের ভোল্টেজ যেটা, সেটা যদি 220 হয়, তাহলে বাতিটি উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করবে, সম্পূর্ণরূপে উজ্জ্বল রূপে জ্বলবে। আর কি হবে? যে 100 জুল শক্তি ব্যয় করবে পার সেকেন্ডে। পার সেকেন্ডে কত জুল শক্তি ব্যয় করবে? 100 জুল। প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি খরচ করবে, মোদ্দা কথা এটা, ঠিক আছে। তাহলে 220 ভোল্টের বিভব প্রবেশযুক্ত যদি কোনো বৈদ্যুতিক বাতি 220 ভোল্টের যদি ভোল্টেজের প্রবাহ ঘটে, তাহলে সে উজ্জ্বলভাবে জ্বলবে, প্লাস
তা প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি খরচ করবে। ঠিক আছে, এবারে অনেক সময় কি দেওয়া থাকে কোশ্চেনে, যে একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো? দেখো 220 যে ভোল্ট সেটা হচ্ছে ওই বাল্বের বিভব প্রভেদ, সেই বাল্বের বিভব প্রভেদ 220 ভোল্ট, আর কি প্রতি সেকেন্ডে কত জুল? 60 জুল কি হচ্ছে শক্তি খরচ করছে। তাহলে 220 ভোল্টের বিভব প্রভেদ যুক্ত বাল্বে তা প্রতি সেকেন্ডে 60 জুল করে শক্তি অপচয় করবে বা খরচ করবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে 220 ভোল্ট দেওয়া আছে, এই 220 ভোল্টের নিচে যদি চলে যায় বিভব প্রভেদ, ঠিক আছে, সেই ক্ষেত্রে বাতিটি কম উজ্জ্বল অবস্থায় জ্বলবে। আবার যখন 220 ভোল্টের বেশি হয়ে যায় তখন কিন্তু বাতি ক্ষতিগ্রস্ত হয়, এমনকি যে ফিলামেন্ট কেটেও যেতে পারে। ঠিক আছে, এই ছিল আমাদের দুটো খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেন মাধ্যমিকের ক্ষেত্রে অনেকবার আসে, এইরকম কোশ্চেনগুলো এসে থাকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। অবশ্যই যে ক্লাসটিকে ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে জানিয়ে দেবে শেয়ার করে, যাতে চ্যানেলটা সবসময় ফলো করে। ওকে, থ্যাংক ইউ।